শুধুমাত্র একটি আলু আর এক বাটি সাবুদানা দিয়ে একসাথে অনেকগুলি পাঁপড় বানানো যাবে। আর এই পাঁপড়গুলো খুব সহজেই বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চাইলে এই পদ্ধতিতে একবার বাড়িতে পাঁপড় বানিয়ে দেখতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পাঁপড় বানানোর জন্য একটা নির্দিষ্ট বাটির মাপ করে সব উপকরণগুলো নিয়ে নেব। একটা বাটি মাপ করে এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি সাবুদানা। আর এই সাবুদানাটা আমি বড় দানার সাবুদানা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে ছোট দানার সাবুদানাটাও নিয়ে নিতে পারেন। এবারে সাবুদানার মধ্যে 1 বাটি মতো জল দিয়ে দিলাম আর সাবুদানাটা আলতো করে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সাবুদানা আলতো করে ঘষে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার যে বাটির মাপ করে আমি সাবুদানা নিয়েছিলাম, ওই বাটির মাপ করে 1 বাটি মতো জল এই সাবুদানার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে সাবুদানা 4 ঘন্টা মতো ভিজে নেব। 4 ঘন্টা মতো সাবুদানা জলে ভিজে রেখেছিলাম। তারপর দেখুন এই সাবুদানার মধ্যে কোনো রকম জল ভাব নেই আর সাবুদানাটা আগের তুলনায় কতটা ফুলে গেছে এবং অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এবার একটা একটা করে সাবুদানা চেপে দেখে নিচ্ছি। দেখুন সাবুদানাগুলো খুব ভালোভাবে ভেঙে যাচ্ছে, কোনো রকম ঢিলা ভাব নেই। এরকম হলে তাহলে বুঝতে হবে সাবুদানাগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। এবার একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি। মিক্সারের জারের মধ্যে এই ভিজানো সাবুদানাটা নিয়ে নিচ্ছি। মিক্সার জারের মধ্যে সব ভেজানো সাবুদানা নিয়ে নিয়েছি। এবার যে বাটির মাপ করে আমি সাবুদানা নিয়েছিলাম, সে বাটির মাপ করেই 1.5 বাটি মতো জল দিয়ে খুব ভালোভাবে মিক্সিতেটা বেটে নেব। অল্প অল্প করে জল দিয়ে মিক্সিতে সাবুদানাটা বেটে নিচ্ছি। 1 বাটি ভেজানো সাবুদানায় 1.5 বাটি মতো জল দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার যে কড়াইয়ের মধ্যে আমি পাঁপড়ের মিশ্রণটা বানাবো, সেই কড়াইয়ের মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আর ছাঁকনির মধ্যে পরিমাণ মতো আমি সাবুদানার মিশ্রণটা ঢেলে নিচ্ছি আর একটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। ভেজানো সাবুদানা মিক্সিতে খুব ভালোভাবে বেটে নেওয়ার পরেও অনেক সময় হয় এই সাবুদানার মধ্যে ছোটো ছোটো ঢিলা ভাব থেকে যায়। তার জন্য এই সাবুদানার মিশ্রণটা খুব ভালোভাবে ছেঁকে নিলে খুব ভালো হয়। সব সাবুদানার মিশ্রণটা ছাঁকনিতে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। তারপর দেখুন এই সাবুদানার মিশ্রণের মধ্যে কতটা পরিমাণে দানা দানা ভাব থেকে গিয়েছিল। এই সাবুদানার মিশ্রণটা আমি এর মধ্যে দেব না, এটা আমি ফেলে দেবো। চাইলে আপনারা এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে আবার একটু বেটে নিতে পারেন। এবার সব সাবুদানার মিশ্রণ ছেঁকে নেওয়ার পর একটা হাতা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এটা দেখুন যে বাটির মাপ করে আমি সাবুদানা নিয়েছিলাম, সে বাটির মাপ করে 1 বাটি মতো হয়ে গেছে। এবার একটা মিক্সার জারের মধ্যে এই কেটে নেওয়া আলুটা আমি ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করে 1 বাটি মতো জল। এবার মিক্সিতে খুব ভালোভাবে এটা বেটে নিচ্ছি। মিক্সিতে আলু খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার এই আলুটাও খুব ভালোভাবে ছেঁকে নেব। মিক্সিতে আলু খুব ভালোভাবে বেটে নেওয়ার পরেও এই আলুর মধ্যে হালকা দানা দানা ভাব থেকে যায়। তার জন্য এই আলুর মিশ্রণটা খুব ভালোভাবে ছেঁকে নিলে ভালো হয়। আলুর এই মিশ্রণটা খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। তারপর দেখুন এর মধ্যে অনেকটাই গাঢ় ঘনত্ব রয়েছে। এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আলুর মিশ্রণটা আমি ছেঁকে নিচ্ছি। আলু বাটার মিশ্রণের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আলু বাটাটা অল্প একটু ছেঁকে নিলাম। তারপরও দেখুন এর মধ্যে কতটা ঘনত্ব রয়ে গেছে। তবে এগুলো আর আমি দেবো না, এগুলো আমি এবার ফেলে দেব। এবার এই আলু এবং সাবুদানার মিশ্রণটা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সাবুদানা এবং আলুর মিশ্রণটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার যে বাটির মাপ করে আমি সাবুদানা নিয়েছিলাম, ওই বাটির মাপ করে আমি 2 বাটি মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 বাটি জল দেওয়ার পর এবার এই জলটা মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পাঁপড়গুলো বানানোর জন্য জলের পরিমাণটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সঠিকভাবে দিতে হবে, তবেই কিন্তু এই পাঁপড়গুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। আলু সাবুদানার মিশ্রণের মধ্যে জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই সময় এই সাবুদানা আলুর মিশ্রণটা দেখুন কতটা পাতলা রয়েছে। এবার গ্যাস ওভেনে আলু সাবুদানার মিশ্রণে কড়াইটা বসিয়ে নিয়েছি এবং গ্যাসের ফ্লেম হাই রেখে খুব ভালোভাবে এটা গরম করে নিচ্ছি। প্রথম 5 মিনিট মতো গ্যাসের ফ্লেম হাই রেখে এই মিশ্রণটা খুব ভালোভাবে গরম করে নেব। আর এই সময় অনবরত এটা নাড়াচাড়া করতে থাকবো, নাহলে কিন্তু এটা নিচে বসে যেতে পারে।
গ্যাসের ফ্লেম হাই রেখে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপর তুলে দেখাচ্ছি, দেখুন এই সাবুদানার মিশ্রণটা আগের তুলনায় কতটা ঘন হয়ে গেছে। গ্যাসের ফ্লেম হাই রেখে এই মিশ্রণটা আরও 3 মিনিট মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে মিশ্রণটা তুলে দেখাচ্ছি, দেখুন আগের তুলনায় অনেকটাই সাদা ভাব কেটে গেছে আর এটা অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে। তো 5 মিনিট মতো গ্যাসের ফ্লেম হাই রেখে এই মিশ্রণটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও 5 মিনিট মতো এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই মিশ্রণটা যত ফোটানো হবে ততই দেখবেন আস্তে আস্তে এই মিশ্রণটা আগের তুলনায় অনেকটাই স্বচ্ছ হয়ে যাবে আর অনেকটাই ঘন হতে থাকবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে মিশ্রণটা আরও 5 মিনিট মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ বিট লবণ। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। তো লবণের পরিমাণটা আপনারা বাটির পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। কত বড় বাটির মাপ করে আপনারা সাবুদানা নিচ্ছেন এবং আলু নিচ্ছেন সেই অনুযায়ী লবণটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর আপনি যদি পরিমাপ অনুযায়ী বেশি লবণ ব্যবহার করেন সেক্ষেত্রে এগুলো শুকনো হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই নোনতা ভাব লাগবে, তাই পরিমাণ মতো এর মধ্যে লবণটা ব্যবহার করবেন। তো লবণ দিয়ে খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও 5 মিনিট মতো এটা নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও 5 মিনিট মতো এই মিশ্রণটা নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আপনারা দেখেই বুঝতে পারছেন এই মিশ্রণটা আগের তুলনায় কতটা স্বচ্ছ হয়ে গেছে আর অল্প একটু ঘন হয়ে গেছে। এবার একটা ডাবু দিয়ে এই মিশ্রণটা তুলে দেখাচ্ছি, দেখুন মিশ্রণের ঘনত্বটা কীরকম। এই মিশ্রণটা এই ঘনত্বেই রাখতে হবে, এর থেকে বেশি ঘন করলে এই মিশ্রণটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তার জন্য মিশ্রণটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। এবার এই মিশ্রণটা গরম থাকতে থাকতে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এই পাঁপড়গুলো যাতে খেতে ভালো লাগে তার জন্য এখানে আমি গোটা জিরে ব্যবহার করছি। আপনারা চাইলে এর পরিবর্তে চিলি ফ্লেক্স, ধনেপাতা বা কালো জিরেও ব্যবহার করতে পারেন। গোটা জিরে খুব ভালোভাবে মিশ্রণের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা 70% মতো ঠান্ডা করে নেব। আর এটা ঠান্ডা করার সময় মাঝে মধ্যে হাতা দিয়ে এটা নাড়াচাড়া করে নেব, নাহলে কিন্তু এর উপরে হালকা একটা স্তর এসে যেতে পারে। মিশ্রণটা অনেকটাই ঠান্ডা করে নিয়েছি আর মিশ্রণটা দেখুন আগের তুলনায় অল্প একটু ঘন হয়ে গেছে। এবার একটা পলি পেপারের মধ্যে 1 ডাবু করে মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে মেলে নিচ্ছি। আর এই মিশ্রণটা দেওয়ার পর মিডিয়ামের তুলনায় একটু পাতলা করে বেলে নিচ্ছি। এতে করেই পাঁপড়গুলো শুকনো হতে অনেকটাই কম সময় লাগবে আর এই মিশ্রণটা কোনোভাবেই মোটা করে দেওয়া যাবে না, সেক্ষেত্রে এই পাঁপড়গুলো শুকনো হয়ে যাওয়ার পর ফেটে যেতে পারে। আর এখানে আমি এই পলি পেপারের মধ্যে কোনো রকম তেল ব্যবহার করিনি। এই পলি পেপারের মধ্যে তেল ব্যবহার করলে অনেক সময় হয় এই পাঁপড়গুলো খুব ভালোভাবে শুকনো হয়ে যাওয়ার পর অনেকদিন যদি কোনো ডিব্বা বা কন্টেনারের মধ্যে ঢেকে রাখা হয় তাহলে এর মধ্যে হালকা চিটে ভাব গন্ধ আসতে পারে। তার জন্য কোনো রকম তেল ব্যবহার না করে এই পাঁপড়গুলো আমি একে একে মিলে নিচ্ছি। আর পলি পেপারের মধ্যে কোনো রকম তেল ব্যবহার না করে এই পাঁপড়গুলো কিন্তু শুকনো হয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে উঠে যাবে। তো একইভাবে 1 ডাবু করে মিশ্রণ দিয়ে সব পাঁপড়গুলো আমি মেলে নিয়েছি। এবার এগুলো খুব ভালোভাবে রৌদ্রতে শুকনো করে নেব। পাঁপড়গুলো খুব ভালোভাবে রৌদ্রতে শুকনো করে নিয়েছি। এই পাঁপড়গুলো একদিনেই অনেকটাই শুকনো হয়ে গিয়েছিল, তবে আমি 2 দিন মতো এই পাঁপড়গুলো খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি। আর এই পাঁপড়গুলো শুকনো হয়ে যাওয়ার পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর এই পাঁপড়গুলো কতটা পাতলা হয়েছে। আর এই পাঁপড়গুলো কোনো রকম তুলতে অসুবিধা হয়নি আর এই পাঁপড়গুলো দেখুন একটাও কোনোভাবে ফেটে যায়নি। এবার এখান থেকে বেশ কয়েকটা পাঁপড় গরম তেলের মধ্যে একে একে ভেজে নিচ্ছি। আর একটা পাঁপড় গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম, দেখুন পাঁপড়টা কতটা সুন্দরভাবে ফুলে গেছে আর পাঁপড়টা কতটা সাদা ধবধবে। বেশ কয়েকটা পাঁপড় আমি ভেজে নিয়েছি আর পাঁপড়গুলো দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে এবং কতটা সাদা ধবধবে। তারই সাথেই পাঁপড়গুলো কিন্তু অনেকটাই হালকা এবং তেমনই সুস্বাদু। তো চাইলে আপনারাও এইভাবে একবার বাড়িতে পাঁপড় বানিয়ে দেখতে পারেন। আর এই পাঁপড় রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।